আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্রাইট ট্রাস্ট এজেন্সি। আজকে আমাদের থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কি প্রসঙ্গে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি লাগে বা ফ্রিল্যান্সিং কোন কাজগুলো বেশি জনপ্রিয়। আজকের এই ভিডিওতে আমি সব এ টু জেড আপনাকে খুঁটিনাটি দেখিয়ে দেবো এবং ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটু ভিডিওটি বড় হলেও আপনাদের জন্য যারা নতুন ফ্রিল্যান্সিং আছেন তাদের জন্য খুবই উপকারী। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর আমাদের এই সব ভিডিও পেয়ে যাবেন আপনি ইউটিউব চ্যানেলে ব্রাইট ট্রাস্ট এজেন্সি। এই চ্যানেলটাতে আমার বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়ে আর কি ভিডিও আপলোড করা হয়। আপনি এখান থেকে পেয়ে যাবেন সবগুলো অ্যাডিস্টা মার্কেটিং, এছাড়া অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এখান থেকে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ব্রাইট ট্রাস্ট এজেন্সি, এটা হচ্ছে ফেসবুক পেজ। এখানে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন যে কোন বিষয়ে কোনটা হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু বড় হলেও আপনি ধৈর্য সহকারে দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনি এখান থেকে কতটুকু শিখলেন বা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা ভিডিওটি দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধু বান্ধবকে শেয়ারের মাধ্যমে আপনি উপকৃত করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব আজকের মূল টপিকে। তো মূল টপিকে আসার পরে আমরা জানবো আজকে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি লাগে। তা আমরা এখানে যদি জানতে চাই ফ্রিল্যান্সিংটা আসলে কি। ফ্রিল্যান্সিং মানে হলো কোনো কোম্পানিতে স্থায়ী চাকরি না করে নিজের দক্ষতা দিয়ে বিভিন্ন ব্যক্তি বা কোম্পানির কাজ করে টাকা উপার্জন করা। আমি একটি উদাহরণ দিয়েছি, দেখেন। একজন আমেরিকান ব্যবসায়ী, একটি ইউটিউব চ্যানেল আছে, তবে তার ভিডিও এডিট করার লোক দরকার। সে ভিডিও করতে জানে, বাট এডিট করতে জানে না, বা পাবলিশ করবে কীভাবে সে বিষয়ে তিনি জানে না। এখন আপনি বাংলাদেশে বসে ভিডিওটি এডিট করে দিলেন, তিনি আপনাকে পারিশ্রমিক দিলেন, সেই এডিটের বিনিময়ে আপনাকে একটা পারিশ্রমিক দিচ্ছেন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আর এই কাজটুকু করে দেওয়ার মানেটাই আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং, একবারে সহজ কথাই। এর চাইতে আর বেশি কিছু না। বাংলাদেশে যতগুলো ফ্রিল্যান্সার আছে ঠিক এই কাজটুকুই করে, আর আপনাকেও কাজটা করতে হবে। অতএব ভিডিওটি কতটা চমকপ্রদ হতে যাচ্ছে অবশ্যই আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আপনার স্কিল থাকতে হবে, এরপর ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কাজের বিনিময়ে আপনি কাজটাকে জমা দিলেই ক্লায়েন্ট আপনাকে পে আউট দেবে, অর্থাৎ পেমেন্ট দেবে বা টাকা পেমেন্ট দিয়ে দিবে। এরপরে যে অপশনটি আছে ফ্রিল্যান্সিং শুরু করতে আসলে কি কি লাগে। আমরা সচরাচর জানি যে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং মানে অনলাইন। আপনি আপনার থাকতে হবে একটি কম্পিউটার বা ল্যাপটপ বা একটি মোবাইল ফোন, হলেই আপনি কাজটা শুরু করতে পারবেন। আপনি কোনো কাজ করবেন তার উপর কম্পিউটারের প্রয়োজনীয়তা নির্ভর করবে। আপনি কেমন ধরনের কাজ করবেন, যেমন গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট রাইটিং, তারপর ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ভিডিও এডিটিং। কোনগুলো কম্পিউটার লাগবে বা ল্যাপটপ লাগবে সেগুলো আপনি পেয়ে যেতে পারেন বা এখান থেকে জেনে নিতে পারেন। শুরুতেই খুব দামি কম্পিউটার কেনার দরকার নেই। আপনি যখন নতুন শুরু করবেন আপনি ফোন দিয়েও চাইলে করতে পারেন, বা কম্পিউটার হালকা দামের হলেই হবে, সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। এরপরে টপিকটি যেটা হচ্ছে ইন্টারনেট। আপনাকে ভালো স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই, ওয়াইফাই অথবা ইন্টারনেট ব্রডব্যান্ড, বা আপনি এমবি কিনেও সেটা কাজটা করতে পারেন। কারণ আপনাকে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, হয় ইমেল হোক, ভিডিও চ্যাটে হোক, মিটে হোক, সেগুলো থেকে আপনাকে করে নিতে হবে। তারপর ফাইল ডাউনলোড আপলোড, এই বিষয়টা আছে। আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দেবে তখন অবশ্যই আপনার ইন্টারনেট সচলটা থাকতে হবে, তাহলে দ্রুত আপনি কাজটা করতে পারবেন বা ডাউনলোডটা করতে পারবেন। এরপরে মিটিং করার জন্য আপনাকে জুম অথবা গুগল মিট ব্যবহার করতে হতে পারে। এটা অবশ্যই করতে হতে পারে না, 100% করতে হবে। ফেস টু ফেস বাইরের সাথে কথা বলতে হবে। এরপর কাজের সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেমন ইউটিউবের এডিট করতে গেলে আপনাকে অবশ্যই ক্যাপকাট, ক্যামফাসিয়া, তারপর বিভিন্ন ধরনের যেসব এডিটিং সফটওয়্যার আছে সেই এডিটিং সফটওয়্যারগুলো আপনাকে চালানোর জন্য অবশ্যই সেরকম ইন্টারনেট গতি থাকতে হবে। এরপর মার্কেট প্লেসে কাজ করতে হবে আপনাকে। সম্ভব হলে ওয়াইফাই, মোবাইল ডাটা, ডেস্ক ব্যাকআপ রাখা ভালো।
এটা অবশ্যই আপনাকে ইন্টারনেট সেটিংটা করে নিতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজটা করতে পারবেন। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্কিল। দেখুন, এটি এটাই ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়। এই স্কিলটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়। অনেকে প্রথমে ভুল করে বলে আমি ফ্রিল্যান্সিং শিখব। আসলে ফ্রিল্যান্সিং কোনো স্কিল নয়। আপনাকে একটি কাজের স্কিল শিখতে হবে, তারপর সেই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হবে। যেমন ভিডিও এডিটিং, আমি একটু আগে ভিডিও এডিটিং দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনি ভিডিও এডিটিং কাজ যদি জানেন তাহলে তবেই আপনি বায়ারের কাজটা করতে পারবেন বা আপনাকে বায়ার কাজ দেবে। ভিডিও এডিটিংয়ের উপর ফ্রিল্যান্সার কাজ করা হয়। অথবা গ্রাফিক ডিজাইন যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, যতগুলো টপিক আছে সবগুলো গুরুত্বপূর্ণ। এরপর দেখেন কোন স্কিল শিখবেন। আপনি আপনার যতটুকু যেটা ভালো লাগে সেটা শিখবেন, কিন্তু একটাই শিখবেন। দেখেন লোগো ডিজাইন আছে, এটা গ্রাফিক ডিজাইনের একটা অংশ। সোশ্যাল মিডিয়া পোস্ট, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এসবগুলোতে আপনাকে পোস্ট করতে হতে পারে। ব্যানার ডিজাইন, যেমন আপনি canva.com দিয়ে বা অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি করতে পারেন। এরপর থাম্বনেল ডিজাইন করতে হতে পারে, বিজনেস কার্ড ব্যবহার করতে হতে পারে বা ডিজাইনটা করতে হতে পারে। তারপর ফ্লায়ার করতে হতে পারে, ব্রোকার্স আছে, তারপর ব্র্যান্ড আইডেন্টি আছে। এরপর সফটওয়্যার যেসবগুলো ব্যবহার করবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, আমি একটু আগে বললাম। যাদের ক্রিয়েটিভিটির কাজ ভালো লাগে তাদের জন্য এইসব কাজ স্কিলগুলো অবশ্যই আপনি শিখে নিতে পারবেন। এরপরের টপিক হচ্ছে ভিডিও এডিটিং। দেখেন, বর্তমানে ভিডিও কন্টেন্ট এর চাহিদা অনেক অনেক বেশি, এটা সত্য। কারণ ইউটিউবে এত পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে, যা বা ফেসবুকে এত পরিমাণ, ইনস্টাগ্রামে এত পরিমাণ, তারপরে টুইটারে এত পরিমাণ আপনার কন্টেন্ট যে আপলোড হয়, সবগুলো এডিট করেই কিন্তু কভারেজ করা হয় বা আপলোড করা হয়। তারপর ভিডিও এডিটিং, যেমন ইউটিউবে, তারপর শর্টস রিলস করতে গেলে, টিকটক করতে গেলে, পডকাস্ট এডিটিং করতে গেলে সাবটাইটেল ব্যবহার করতে হবে, মোশন গ্রাফিক্স জানতে হবে। এরপর প্রমোশনাল ভিডিও এডিটিং করতে হবে। যেমন সফটওয়্যার কী কী ব্যবহার করবেন, প্রিমিয়ার প্রো, তারপর ড্যাভিন্সি রিসলভ, আফটার ইফেক্টস, ক্যাপকাট। যাদের ভিডিওটি রিঅ্যাক্টিভ কাজ ভালো লাগে তাদের জন্য ভালো অপশন। এটি এটি শিখতে হবে এবং অবশ্যই ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে অবশ্যই এসব বিষয়গুলো জানতে হবে এবং কী সফটওয়্যার ব্যবহার করবেন সেটা আপনাকে জানতে হবে। এরপরে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, আপনি শিখতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ আমি কয়েকটি কাজের ধাপ আপনাদের দেখিয়ে দেব, আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন। আর যে কাজটি নেবেন সেই কাজটি বা যে স্কিলটা গড়ে তুলবেন সেই স্কিলটা গড়ে তোলার জন্য কি কি কাজ শিখতে হতে পারে এবং কি কি সফটওয়্যার ব্যবহার করতে হতে পারে, এই কাজগুলো আপনাদের আমি ধাপে ধাপে এখন দেখিয়ে দিচ্ছি। যেমন ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে শিখতে হবে HTML, তারপর CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট, ওয়ার্ডপ্রেস, PHP, পাইথন ইত্যাদি। এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে ফ্রিল্যান্সিং কাজ করা যায়। যাদের কোডিং বা টেকনোলজি ভালো লাগে তাদের জন্য এই কাজটা অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। এরপরে টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং একটা হিউজ পরিমাণ প্ল্যাটফর্ম। এখানে কাজ এমন নয় যে যেটা পাওয়া যায় না বা করতে পারে না বা করানো হয় না। যেমন ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা অংশ। তারপর ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম হবে। এখানে ইনস্টাগ্রামটা হচ্ছে আপনার ইনস্টা মার্কেটিং, এটা একটা সোশ্যাল মিডিয়া। গুগল অ্যাডস চালাতে হতে পারে, SEO করতে হতে পারে, ইমেল মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হবে, লিড জেনারেশন করতে হবে, বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তাদের অনলাইন মার্কেটিং করার জন্য ফ্রিল্যান্সিং নিয়োগ করে থাকে। বিশেষ করে বিভিন্ন কোম্পানি আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এসব পণ্য প্রচারের জন্য এইসব সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আপনাদেরকে হায়ার করে থাকে বা ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। এখানে কাজ হিউজ পরিমাণ পাওয়া যায়। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা ডিজিটাল মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে কাজ আছে এবং ব্যাপক হারে কাজ পাচ্ছে মানুষ। এরপরে যেটা টপিক রয়েছে কন্টেন্ট রাইটিং, ব্লগ, ওয়েবসাইটে কন্টেন্ট, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশান, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ইমেল। এক্ষেত্রে ইংলিশ ভালোভাবে জানা বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে, যেমন আপনি একটু ব্লগিং করবেন একটা প্রোডাক্ট নিয়ে বা ওয়েবসাইটে লেখালেখি করবেন, অবশ্যই আপনাকে ইংলিশে জানতে হবে। যদি আপনি কোনো কান্ট্রি বেস করতে যান, যেমন আমি বলি USA, UK, ইংল্যান্ড, এইগুলোকে যখন আপনি বেছে নেবেন, কান্ট্রিগুলোকে বেছে নেবেন, তখন অবশ্যই আপনাকে ইংলিশটা জানতে হবে। আর এই কন্টেন্ট রাইটিং করতে গেলে অবশ্যই আপনাকে এই কয়েকটা নিয়ম মানতে হবে বা এই কয়েকটা
ওয়েবসাইটে বা প্ল্যাটফর্মে কাজ করতে হতে পারে। এরপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে গেলে আপনাকে কি কি জানতে হবে এবং কি কি কাজ শিখতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভিএ হিসেবে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা হয়। এটা আসলে অ্যাডমিনিস্ট্রেশন কাজ বা এইচআর এর যেটা কাজ সেগুলো করতে হয়। যেমন ইমেল ম্যানেজমেন্ট, আপনাকে কোনো একটা কোম্পানি আপনাকে নিয়োগ দিতে পারে, নিয়োগ দিয়ে বলতে পারে যতগুলো ইমেল আছে, পণ্যের ইমেল আসছে বা কেনাবেচার ইমেল আসছে বা কাউকে কোনো ক্লায়েন্টকে ইমেল দিতে হবে পণ্য সম্পর্কে, এই জন্য অবশ্যই ইমেলটাকে ম্যানেজমেন্ট করা শিখতে হতে পারে। এরপর ডাটা এন্ট্রি, আপনাকে ডাটা এন্ট্রির কাজ করে আপনার পণ্যের প্রচার করতে হবে বা পণ্যের গুণগত মান লিখে রাখতে হতে পারে, পণ্য প্রোডাক্টের আপনার এই কোয়ান্টিটি লিখে রাখতে হবে, এরপরে চালান নাম্বার লিখে রাখতে, অনেক কিছু ডাটা এন্ট্রির মধ্যে আপনি করতে হতে পারে বা করতে হবে। রিসার্চ করতে হবে আপনাকে পণ্যের প্রচার বা পণ্য নিয়ে আপনাকে অন্যান্য কম্পিটিশন যারা আছে তারা কিভাবে ব্র্যান্ডিংটা করছে বা পণ্যের প্রচারটা বাড়াচ্ছে সে বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে। তারপর সিরিয়ালি এটা অবশ্যই করতে হবে, কাস্টমার সাপোর্টও দিতে হবে। তারপর স্প্রেডশিট ম্যানেজমেন্ট, স্প্রেডশিট বলতে কি আমরা যেমন গুগল শিটকে বোঝানো হচ্ছে। এই গুগল শিটে আপনার পণ্যের যেটি একটু আগে বললাম যে নাম লিখতে হবে, দাম লিখতে হবে, কোন দোকানে যাচ্ছে সে প্রোডাক্টের দোকানের ঠিকানা করতে পারে, বিভিন্ন ধরনের স্প্রেডশিটে আপনাদেরকে এন্ট্রি করে রাখতে হবে। তারপর প্রোডাক্ট লিস্টিং, কোন প্রোডাক্ট কত কত নাম্বার আছে, কতটা একটা কোম্পানিতে কতটা প্রোডাক্ট রানিং আছে, কতটা প্রোডাক্ট পেন্ডিং আছে, তারপর কোন কোন পরিকল্পনা নিয়ে চলছে সবগুলোই আপনাকে লিস্ট করে রাখতে হবে। দেখেন, শুরু করার জন্য তুলনামূলকভাবে সহজে হতে পারে, তবে ভালো ক্লায়েন্ট পাওয়ার জন্য নির্দিষ্ট দক্ষতা তৈরি করা জরুরি। আপনাকে যে কোনো একটা কাজ বেছে নিতে হবে, সবগুলো কাজ একসাথে নিতে গেলে অবশ্যই কাজ ভালো হয় না বা কিছুই শেখা যায় না। এটা করবো না ওটা করবো এসব মন মানসিকতা ছেড়ে দিতে হবে, দিয়ে তারপরে করতে হবে। এরপর দেখেন, একসাথে 5টা স্কিল শিখবেন না। আমি একটু আগেই কথাটা বলেছি যে সবগুলো টপিক একসাথে শিখবেন না, একটা একটা করে শিখবেন। যেমন এটা বিগিনার এর খুব সাধারণ ভুল। আমরা যারা প্রথম বা বিগিনার হই, 4টা 5টা ইউটিউব চ্যানেল খুলি, সোশ্যাল মিডিয়ার জন্য ইনস্টাগ্রাম টুইটার যা আছে সবগুলো খুলে একসাথে বসি, না জানে আমরা একসাথে ইনকাম করে বসবো। তারপরে আজ গ্রাফিক ডিজাইন শেখা শুরু করলেন, এরপরে 2 দিন পরে ভিডিও এডিটিং, এরপরে ডিজিটাল মার্কেটিং, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট। ফলে কোনো স্কিলই ভালোভাবে শেখা হয় না, এটাই সত্য। একটি স্কিল নির্বাচন করুন, যেমন যেটি হতে পারে, আমি ইতিপূর্বে দেখাইছি, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তারপরে সেটিতে দক্ষ হন, ফ্রিল্যান্সার শুরু করুন। পরে প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় স্কিলটা যোগ দিতে পারেন বা প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় স্কিলটা শিখতে পারেন। এরপর পরের টপিকে এসে শুধু কোর্স করলেই হবে না। যেমন ধরুন আপনি 3 মাস গ্রাফিক ডিজাইন শিখলেন, কিন্তু পোর্টফোলিওতে দেখানোর মতো কোনো কাজই নেই আপনার, তাহলে ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দেবে? তাই শেখার পাশাপাশি নিজের প্রজেক্ট তৈরি করতে হবে। উদাহরণ যেমন গ্রাফিক ডিজাইন শিখলেন, নিজে বানাতে পারেন 5টি ইউটিউব থাম্বনেল, এরপর 5টি ফেসবুক পোস্ট, 3টি লোগো, 2টি বিজনেস কার্ড, 2টি ব্যানার, এগুলো আপনার পোর্টফোলিওতে দেখাতে হতে পারে বা দেখালে ক্লায়েন্টরা বিশ্বাস করবে যে আপনি সে কাজগুলো পারেন। এরপরে 8 নম্বরে যেটি রয়েছে, পোর্টফোলিওটা কি? আমরা অনেকেই পোর্টফোলিও শুনে থাকি বা শোনার সাথে অভ্যস্ত, কিন্তু আসলে আদৌ পোর্টফোলিওটা কি আমরা এটা জানি না বা অনেকে জানে। তো আমি একটু ক্লিয়ার করে দিই। পোর্টফোলিও হলো আপনার কাজের নমুনা, আপনি যে কাজগুলো শিখেছেন বা যে কাজগুলো পারেন সেগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও। ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও দেখবে তখন সে জানতে চাইবে এই মানুষটি আসলে কী ধরনের কাজ করতে পারে। হয়তো ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো একটা হতে পারে। এরপরে আপনার পোর্টফোলিও তার উত্তর দেবে যে আমি আসলে কাজটা পারি বা উনি পারে, আপনি ওনাকে নিঃসন্দেহে কাজটা দিতে পারেন। এরপরে সার্টিফিকেটের চেয়ে ভালো পোর্টফোলিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা ইউনিভার্সিটি থেকে একটা পড়ালেখা করে একটা সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না। এক্ষেত্রে ফ্রিল্যান্সিং কিন্তু উল্টোটা, আপনার যদি একটা ফ্রিল্যান্সিং পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই আপনাকে কাজ ক্লায়েন্ট এসে ধরা দেবে, এটাই সত্য ফ্রিল্যান্সিং জগতে। 9 নম্বর আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। কাজ পাওয়ার জন্য বিভিন্ন মার্কেট প্লেস ব্যবহার করা যায়। সবচেয়ে পরিচিতগুলোর মধ্যে হচ্ছে আপওয়ার্ক, ফাইবার,
freelancer.com। এছাড়া পরে মার্কেটপ্লেস এর বাইরে সরাসরি ক্লায়েন্ট আপনাকে বা ক্লায়েন্ট পাওয়ার পদ্ধতিও শেখা যায়। 10 নম্বরে দেখেন ফাইবারে কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি লোগো ডিজাইন করলেন, আপনি একটি সার্ভিস গিগ তৈরি করলেন, এরপরে লিখলেন গিগে আই উইল ডিজাইন এ প্রফেশনাল মিনি মিনি মিনিমালিস্ট লোগো। এরপর ক্লায়েন্ট আপনার গিগ দেখলো, তারপর অর্ডার দিল, আপনি লোগো তৈরি করে দিলেন, ক্লায়েন্ট কাজ গ্রহণ করলো, তারপরে মার্কেট প্লেস এর নিয়ম অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন। এটাই হচ্ছে ফাইবার বা মার্কেট প্লেসের পরিচিত, বা হতে পারে যে কোনো মার্কেট প্লেস, সেই একই কাজ, সবারই একই নিয়ম। এরপরে 11 নম্বরে আপওয়ার্কে কিভাবে কাজ পাবেন। এখানে একটু ভিন্ন যদিও আছে। এখানে ক্লায়েন্ট একটি জব পোস্ট করে, ওখানে আপনি নিজে গিগ তৈরি করে ক্লায়েন্টকে দেখান, আর ক্লায়েন্ট তার কাজের অনুযায়ী উনি একটা জব পোস্ট করে রাখবে এবং সেখানে নিয়োগ দিবে। অর্থাৎ বাংলাদেশে কোনো একটা সার্কুলার হলে, চাকরির সার্কুলার হলে আগে সরকার পক্ষ বা কোম্পানি পক্ষ সেটা প্রদান করে, তারপরে যারা নিয়োগ নিয়োগ নিবে তারা আর কি ওই অ্যাপ্লিকেশন করে থাকে। তো দেখেন, যেমন ধরেন আই নিড এ ইউটিউব ভিডিও এডিটর, মানে কি বলতেছে আমার একটি ইউটিউব ভিডিও এডিটরের প্রয়োজন বা দরকার। আপনি জব পোস্টে দেখে প্রপোজাল পাঠাবেন। এই প্রপোজালটা কি আমি একটু পরে আসছি, তাহলে বুঝতে পারবেন। এখানে ক্লায়েন্ট আপনার প্রোফাইল, পোর্টফোলিও, প্রপোজাল, এক্সপেরিয়েন্স এবং রেট দেখে আপনাকে নির্বাচন করতে পারে বা করবে। এটা হচ্ছে আপওয়ার্কের বৈশিষ্ট্য। ফ্রিল্যান্সিংয়ে শুধু স্কিল থাকলেই হয় না, ক্লায়েন্টের সঙ্গে প্রফেশনাল কমিউনিকেশন করতে হয়। যেমন আপনাকে জানতে হবে কি কি বিষয়ে, যে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গেলে কি কি বিষয় জানতে হবে, কিভাবে ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দিতে হয়, কিভাবে কাজের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, এরপর কিভাবে প্রাইস বলতে হয়, কিভাবে ডেডলাইন ঠিক করতে হয়, কিভাবে রিভিশন সামলাতে হয়, কিভাবে প্রফেশনাল ইংলিশ লিখতে হয়। আপনার ইংলিশ দুর্বল হলেও শুরু করা সম্ভব, তবে ধীরে ধীরে কমিউনিকেশন স্কিল উন্নত করতে হবে। ক্লায়েন্টের সাথে অবশ্যই কথা বলতে গেলে বা ক্লায়েন্টের কাজ বুঝে নিতে গেলে বা ক্লায়েন্টকে কাজ বুঝাই দিতে গেলে অবশ্যই আপনাকে এই সব বিষয়গুলো জানতে হবে। এরপরে টপিক আছে 13 নম্বরে প্রপোজালটা কি। আমি ইতিপূর্বেই বলেছি যে প্রপোজালটা কি, আমি পরে স্টেপ বাই স্টেপ জানাই দেবো। দেখেন বিশেষ করে আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে প্রপোজাল খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ফাইবারে নাই বললেই চলে। সেটা শুধু আপওয়ার্কেই পাবেন। আপনি ক্লায়েন্টকে বোঝাবেন আমি আপনার সমস্যাটি বুঝেছি, আমি এই কাজটি করতে পারি, আমার পোর্টফোলিও আছে, আমি কিভাবে কাজটি করব। শুধু স্যার প্লিজ গিভ মি দিস জব লিখলে সাধারণত ভালো ফল পাওয়া যায় না। এসব আপওয়ার্কে বা এটা একটা প্রপোজালের একটা অংশ হতে পারে না, যে আপনি এই সব কথা লিখলেন আর আপনাকে ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিল। অবশ্যই আপনাকে তার কাজটা বুঝতে হবে কি বলছে উনি, এবং সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী বা রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে প্রপোজালটা লিখতে হবে। এরপরে আমরা চলে যাব 14 নম্বর পার্টে। প্রাইসিং বিষয়টা কি, প্রাইসিং কিভাবে করবে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে প্রাইসিংটা কিভাবে করতে হয়। প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনাকে এতটাই গুরুত্ব দিতে হবে যে ক্লায়েন্ট যে বিটটা করেছে, বিশেষ করে আপওয়ার্কে বা ফাইবারে যখন আপনি একটা প্রাইসিং দিবেন, সেটা যাতে আপনার ক্লায়েন্ট সেটা দেখে যাতে আপনাকে এড়িয়ে চলে। কারণ আপনি একটা কাজ বিট করেছেন বা একটা কাজের প্রাইস ঠিক করেছেন যে আমি ভিডিও এডিটিং করে দেব, নিব $50। ক্লায়েন্ট কিন্তু আপনার পোর্টফোলিও দেখার পরে বা গিগ দেখার পরে অন্য কারো গিগ দেখবে, সেই ব্যক্তিটা অন্য একটা ব্যক্তি ওই কাজটুকুই $30 করে দিচ্ছে। তাহলে আপনি বলেন আপনাকে এই কাজটা দিবে? এটা তো আপনাকে দিবে না, কারণ উনি $30 যেখানে পাচ্ছে সেখানে আপনাকে $50 দিয়ে হায়ার করবে কেন? বা আপওয়ার্কে যে দিয়ে রাখছে বাইরে আপনাকে
দিয়ে রাখছে $30, যে আমি $30 দিয়ে কাজটা করাতে চাই, আপনি সেখানে দিলেন $20। আরেকজন ফ্রিল্যান্সার উনি দিল যে $15 কাজটা করে দিতে পারবে। তাহলে বলেন আপনাকে কি কেন $20 দিতে যাবে বা $30 দিতে যাবে, উনি যদি $15 পেয়ে যায়? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখেন কিভাবে বলছে এখানে, শুরুতে বেশি দাম চাও কঠিন হতে পারে কারণ আপনার এক্সপিরিয়েন্স খুবই কম। আবার একদম কম দামেও কাজ করা উচিত নয়। শুরুতে লক্ষ্য হতে পারে এক্সপিরিয়েন্স, কোয়ালিটি, ওয়ার্ক এবং রিভিউ। তারপর ধীরে ধীরে রেট বাড়াবেন। উদাহরণ, প্রথম দিকে ছোট্ট প্রজেক্ট, একটি ভালো রিভিউ হবে। আর ভালো পোর্টফোলিও বড় প্রজেক্টও বা বেশি রেটও আনতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর 15 নম্বরের যে অপশনটি রয়েছে বা টপিকটি রয়েছে, প্রথমে ক্লায়েন্ট পাওয়া কেন কঠিন হয়। আসলেই প্রথম যে ক্লায়েন্ট পেতে গেলে বিগিনার যারা আছে, ফ্রিল্যান্সার যারা আছে, তাদের খুবই কঠিন হয়ে পড়ে। কেন? আমাদের সেই জিনিসগুলো জানতে হবে। এটি স্বাভাবিক কারণ শুরু হতে পারে আপনার, যেমন রিভিউ নেই, এক্সপিরিয়েন্স নেই, কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই। এরপর ক্লায়েন্ট কোনো হিস্ট্রি নেই, যে আপনি এর আগে কোনো কাজ করেছেন বা করেছেন না, এরকম ক্লায়েন্টের কোনো হিস্ট্রি নেই। এরপর পোর্টফোলিও সীমিত, যে কয়েকটা সামান্য কাজ করেছেন সেটুকু দিয়ে আপনি ভালো মানের একটা ক্লায়েন্ট খুঁজে খুঁজে পেতে পাচ্ছেন বা পাওয়ার সেরকম চেষ্টা করছেন। তো এইরকম পোর্টফোলিও নিয়ে আপনি ভালো মানের ক্লায়েন্ট পাবেন না। তাই প্রথমে আপনার ক্লায়েন্ট পেতে সময় লাগতে পারে, এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখানে অনেকে হতাশ হয়ে হয়ে ফ্রিল্যান্সিং ছেড়েও দেয়। আর এটাই সত্য যে কাজ পাচ্ছি না 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসও লেগে যেতে পারে। কিন্তু এখানে বাস্তবতা বলছে কি দেখেন, প্রথম ক্লায়েন্ট পাওয়া সম্ভবত সবচেয়ে কঠিন, এরপর ধীরে ধীরে সহজ হতে পারে। আর এটাই সত্য, আপনি প্রথম অবস্থায় প্রত্যেকটা কাজেরই সিস্টেম তাই। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি আজকে থেকে ভিডিও আপলোড শুরু করবেন, মনে করবেন যে 2 মাসের মধ্যে আমি সাকসেস হয়ে যাব, কিন্তু না, আপনাকে এখানে একটা যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দিতে হবে, তাহলে আপনি সেখানে সফলতার মুখ দেখতে পাবেন। তো ঠিক সেরকম আপনার ক্লায়েন্ট পেতে গেলে আপনার কাজের প্রুফগুলো রাখতে হবে এবং কাজের দক্ষতা বাড়াতে হবে এবং কাজটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। এরপরে টপিকটি যদি আমরা দেখি, পেমেন্ট কিভাবে পাবেন। একটা ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট যখন কাজ কমপ্লিট করে, ক্লায়েন্টের কাজ কমপ্লিট করে, তখন অবশ্যই তাকে তার একটা পারিশ্রমিক দিয়ে থাকেন। আর এইটা কিন্তু আমাদের বাংলাদেশে যেসব ক্লায়েন্টগুলো আছে সেগুলো তো অনায়াসে ব্যাংকে বা বিকাশ বা নগদে আপনারা নিয়ে নিতে পারেন বা হ্যান্ড ক্যাশও নিতে পারেন। কিন্তু যখন বাইরের দেশের কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। যেমন ধরুন, আপনি যে মার্কেট প্লেস ব্যবহার করবেন তার সাপোর্টেড উইথড্রয়াল পেমেন্ট মেথড অনুযায়ী টাকা তুলতে হবে। যেমন পেমেন্ট হতে পারে পেপাল, হতে পারে আপনার এই বিভিন্ন ধরনের যেসব ইগুলো আছে, মানি এক্সচেঞ্জার আছে, তাদের সহযোগিতা নিতে হতে পারে আপনাকে। তো দেখেন, বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার ইনকাম নেওয়ার ক্ষেত্রে সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং ইনকাম করেন তারা ব্যাংক অ্যাকাউন্টই ব্যবহার করে থাকেন। এবং মার্কেট প্লেস সাপোর্টেড পেমেন্ট উইথড্রয়াল মেথড হচ্ছে ব্যবহার করা হয়। পেমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনার ব্যবহৃত প্ল্যাটফর্ম এর বর্তমান পেমেন্ট উইথড্রয়াল রুলস দেখে নিতে হবে, যে উনি যে বায়োটার সাথে কথা বলছেন বা কাজ করবেন বা যে দেশের সাথে কথা বলবেন বা কাজ করবেন সেই দেশে এবং আপনার দেশে সেই পেমেন্ট সিস্টেমটা আছে কি না, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে টপিকটা যদি আমরা দেখি, এনআইডি আইডেন্টি ভেরিফিকেশন লাগতে পারে। অবশ্যই আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনাকে একটি ভ্যালিড এনআইডি অথবা আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন কোড লাগতে পারে বা লাগবেই, এটা নিশ্চিত। নাহলে আপনার বৈধতা মার্কেট প্লেসে পাবে না, বৈধতা পাবে না আর কি। তো এখানে দেখেন, মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিংয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার সময় বা পরে আইডেন্টি ভেরিফিকেশন চাইতে পারে। তাই নিজের নাম, জন্ম তারিখ, পরিচয়পত্র, পেমেন্ট ইনফরমেশন সঠিক তথ্য ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বা ভুয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন না, না হলে আপনার পেমেন্টটি আটকে যেতে পারে বা আপনি সঠিক সময়ে পেমেন্ট নাও পেতে পারেন। এর পরের টপিকে যদি আমরা যাই, 18 নম্বরে,
স্ক্যাম থেকে সাবধান। আপনারা যখন নতুন নতুন কাজ পাবেন বা অ্যাকাউন্ট ফাইবারে খুলবেন, তখন আপনাকে হিউজ পরিমাণে মেসেজ দিবে যে আমি এই কাজটা করে নিতে চাই, এত ডলার দিব, এই কাজটা করে দিতে পারবেন কিনা, হ্যান ত্যান আপনাকে অনেকগুলো মেসেজ দিবে। নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সমস্যা। সেক্ষেত্রে আপনি কি করবেন? নতুন ফ্রিল্যান্সারকে অনেক সময় স্ক্যাম করার চেষ্টা করা হয়, বিশেষ করে কেউ যদি বলে আগে টাকা দিন তারপরে কাজ দেব। এরকম কোনো অফার পেলে সতর্ক থাকবেন। আর মার্কেট প্লেস এর বাইরে ক্লায়েন্ট নিয়ে যাওয়ার অন্য কেউ যদি সন্দেহজনক লিঙ্ক পাঠায় বা পাসওয়ার্ড ওটিপি চায় বা স্বাভাবিক পেমেন্ট দাবি করে, সাবধান হয়ে যাবেন। ওটিপি, পাসওয়ার্ড লগইন বা কোড লগইন কাউকে দেবেন না। এটা সবচেয়ে বড় একটা মার্কেট প্লেসে নতুনদের ক্ষেত্রে এটি হয়ে থাকে। আপনারা এখান থেকে খুবই সাবধান হয়ে যাবেন। এরপরে হচ্ছে 19 নম্বরে, কতদিনে ফ্রিল্যান্সিং শেখা যায়। ধরুন, একটা স্কিলের উপর নির্ভর করে, আপনি কি শিখছেন তার উপরে ডিপেন্ড করে। দেখেন, ধরুন যে প্রথম মাস স্কিল এর বেসিক শিখতে হবে, দ্বিতীয় মাসে ইন্টারমিডিয়েট শেখা বা প্র্যাকটিস শুরু করতে হবে, তৃতীয় মাসে নিজের প্রজেক্ট বা পোর্টফোলিও বানাতে হবে। এরপরে চতুর্থ মাস থেকে মার্কেট প্লেস, এরপরে ক্লায়েন্ট হান্টিং, ছোট কাজ। তবে কেউ 3 মাস কাজ পেতে পারে, আবার কারো 6 থেকে 12 মাসও লাগতে পারে। কি দেখছেন, এখানে ধৈর্য লাগবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত ইনকাম হবে এমন কথা কেউ সত্যি করে বলতে পারবে না। তো বন্ধুরা, এরপরে টপিকটি হচ্ছে, আমরা যদি দেখি দিনে কত ঘন্টা সময় দিতে হবে বা ঘন্টার সময় দিতে হবে। তা আপনি যদি নতুন হন, প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা নিয়মিতভাবে সময় দেন বা দিতে পারলে ভালো শুরু হবে। যেমন আমি একটু উদাহরণ দিয়েছি, 1 ঘন্টা শিখতে পারবেন, 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, 30 মিনিট পোর্টফোলিও ক্লায়েন্ট রিসার্চ করবেন, এরপরে 30 মিনিট ইংলিশ কমিউনিকেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত থাকা। এটাই সবচেয়ে ফ্রিল্যান্সিংয়ের বড় সমস্যা, যে আমরা নতুন ফ্রিল্যান্সিংরা সময় সময় দিয়ে আমরা শিখতে পাই না বা ধৈর্য হারিয়ে ফেলি। এরপরে 21 নম্বর আছে 6 মাসের একটি সহজ রোড ম্যাপ আমি আপনাদের করে দেখিয়েছি, যে আপনারা কীভাবে সেখানে সাকসেস হবেন। দেখেন, প্রথম মাস 1 মাসে স্কিল নির্বাচন করবেন, বেসিক। আপনি কোন স্কিলটা শিখবেন, একটি স্কিল বেছে নিন, তারপর বেসিকটা দিয়ে শুরু করুন। এরপরে দ্বিতীয় অপশনে বা দ্বিতীয় মাসে গভীরভাবে শেখা, প্রতিদিন প্র্যাকটিস করুন, অন্যদের কাজে দেখে নিজের একই ধরনের প্র্যাকটিস প্রজেক্ট তৈরি করুন। তৃতীয় মাসে করবেন পোর্টফোলিও, কমপক্ষে কয়েকটি ভালো মানের প্রজেক্ট তৈরি করুন, আপনার সেরা কাজগুলো আলাদা করে রাখুন। তারপরে 4 মাসে মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্ক এর মতো প্ল্যাটফর্ম সম্পর্কে শিখুন, প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন। এরপর 5 মাসে এসে ক্লায়েন্ট হান্টিং করবেন। এরপর নিয়মিত জব অ্যাপ্লাই, প্রপোজাল, গিগ অপটিমাইজেশন করবেন। এরপরে ক্লায়েন্ট কমিউনিকেশনে প্র্যাকটিস করুন। 6 মাসে ইমপ্রুভ হতে শুরু করবে আপনার। যে ধরনের কাজের রেসপন্স পাচ্ছেন সেটিতে ফোকাস দিন। আপনি যে কোনো কাজ করছেন সেটির ওপর ভালোভাবে ফোকাস দিন এবং কাজের অগ্রগতিটা বেড়ে যাবে। পোর্টফোলিও উন্নত করুন। এরপর রেট এবং সার্ভিস ধীরে ধীরে উন্নতি করতে শুরু করুন। পরের টপিক যেটি রয়েছে, আপনি বিগিনার হিসেবে কোন স্কিল বেছে নেবেন। আমি আগেই আলোচনা করেছি যে সহজ যেটা আপনার কাছে মনে হবে, আপনি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি অবশ্যই শিখবেন। যেমন ক্রিয়েটিভ হলে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং শিখতে পারেন। টেকনোলজি ভালো লাগলে বা ভালো জানলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। মার্কেটিং ভালো লাগলে ডিজিটাল মার্কেটিং বা এসইও শিখতে পারেন। এরপর লেখালেখি ভালো হলে কন্টেন্ট রাইটিং করতে পারেন। অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিখতে পারেন। তবে কোন স্কিলে সবচেয়ে বেশি টাকা, এ প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন স্কিল আপনি ভালোভাবে শিখে অন্যদের জন্য মূল্য তৈরি করতে পারেন। এটা হচ্ছে স্বাভাবিক। তো সম্মানিত দর্শক বা সম্মানিত ভিউয়ার্স, 23 নম্বরে যেটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি জিনিস,
ফ্রিল্যান্সিংকে যদি আপনি 5টি জিনিস নামিয়ে আনেন, তাহলে স্কিল, প্র্যাকটিস, পোর্টফোলিও এবং ক্লায়েন্ট কমিউনিকেশন, এই 5টি অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে। তাহলে ক্লায়েন্ট পাওয়ার স্ট্র্যাটেজিগুলো ছাড়াও শুধু ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেই বসে থাকলে সাধারণত কাজ পাওয়া কঠিন বা আপনি পাবেন না। অবশ্যই আপনাকে এই কয়েকটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, বা 5টি বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই ছিল যে আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন কিভাবে এবং কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে কাজের জন্য কমিউনিকেশন তৈরি করবেন, ইত্যাদি বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি ছিল। তো এইরকম ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে আসবো, দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও বলছি, আপনি যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অন করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।